প্যারাগ্রাফটা তোমরা নিজেরা একবার পড়ে নাও, আমি আর প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি না। হ্যাঁ, আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি, এক্সপ্লেন করার চেষ্টা করছি প্যারাগ্রাফটা। তোমাদের ভালো লাগে কি দেখো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, এবার প্যারাগ্রাফের ফার্স্ট বাক্যটা দেখো। এই ট্রান্সলেশনগুলো করার ক্ষেত্রে ভালো করে প্যারাগ্রাফটা পড়ে এর অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে। না বুঝতে পারলে ট্রান্সলেশনটা করা ঠিকঠাক হবে না, এই আক্ষরিক ট্রান্সলেশন হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখো, আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। প্যারাগ্রাফটা যদি ভেঙে ভেঙে কেটে কেটে সাজিয়ে যদি প্যারাগ্রাফটা মানে প্যারাগ্রাফের এই সেন্টেন্সটা লিখতে হয়, তাহলে একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা করার আমি চেষ্টা করেছি। দেখো, আজকালের ইংরেজি কি? নাও এডেস। বসিয়ে দাও। শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি, এই ইংরেজিটা দেয়াই আছে, আমি আর ইংরেজিটাকে বিশেষ চেঞ্জ করিনি, আমিও লিখে দিয়েছি। এডুকেশন ইউজুয়ালি মিনস টু আস। এইবার হচ্ছে বিদ্যালয়ের নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা। এই যে পুস্তকগুলি পাঠ করা, নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা, দ্য স্টাডি অফ বুকস। এইবার দেখো, বিদ্যালয়ে মানে বিদ্যালয়ের যে বইগুলো আছে সেগুলো পাঠ করার ব্যাপার আছে। বিদ্যালয়ে ইন স্কুল, কিন্তু শুধু ইন স্কুল লিখে দিলে হবে না, লিখতে হবে কি ইন স্কুল সিলেবাস, তবে সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মানে সেন্টেন্স না, ওই ওয়ার্ডটার ঠিক মানে পুরোপুরি কমপ্লিট হবে, না হলে শুধু ইন স্কুল লিখলে কমপ্লিট হবে না। তারপর কি বলেছে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আমরা হওয়ার ক্ষেত্রে বিং ব্যবহার করতে পারি, বিং পাস দ্য এক্সামিনেশন এরকম বলতে পারি। না বলে আমি শুধু বলেছি পাসিং দ্য এক্সামিনেশান, এটা বললেও পরীক্ষায় পাস করা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, পরীক্ষায় পাস করা, পাসিং দ্য এক্সামিনেশান। এই মাঝখানে এবার অ্যান্ডটা আছে এবংটা আছে, অ্যান্ড বসিয়ে দাও, ব্যাস এই একটা সেন্টেন্স লেখা কমপ্লিট হলো। ধরে ধরে কীভাবে সেন্টেন্সটা লিখতে হয় আমি এই প্যারাগ্রাফটার মধ্যে দিয়ে তোমাদের দেখালাম। দেখো, পরের সেন্টেন্সটায় যাচ্ছি। পরের বাক্য, বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়াছি। বস্তুত, ইনডিড বা ইনফ্যাক্ট, যা একটা লিখতে পারো। এইবার হচ্ছে আমরা ভুলিয়া গিয়াছি, এর ইংরেজিটা করলে দাঁড়ায় উই হ্যাভ ফরগট। কিন্তু আমি তো সেরকম সাধারণভাবে ইংরেজিটা লিখি না, এই ইংরেজিটাকে আমি একটু অন্য স্টাইলে দিচ্ছি, আমরা ভুলেছি। উই আর নাও অবলিভিয়াস। আমরা ভুলিয়া গিয়েছি, ওর জায়গায় দিলাম কি আমরা ভুলেছি। উই আর নাও, আমরা এখন ভুলেছি, উই আর নাও অবলিভিয়াস, নাওটা আমি যোগ করলাম বাইরে থেকে এনে, কারণ এখন ভুলে গেছি। এবার কি, শিক্ষার মূল উদ্দেশ্য, এখানে একটা ইংরেজি দেওয়া আছে মেন অবজেক্ট, মূল উদ্দেশ্য অবশ্যই লিখতে পারো, ঠিক ইংরেজি দেওয়া আছে। আমি এটাকে লিখেছি কি দ্য ট্রু অবজেক্ট, দ্য ট্রু অবজেক্ট কার? শিক্ষার। ট্রু অবজেক্ট অফ এডুকেশন, শিক্ষার মূল উদ্দেশ্য, দ্য ট্রু অবজেক্ট অফ এডুকেশন। এইবার সেন্টেন্সটা কেমন হলো দেখো, ঠিক আছে। এরপর আমি যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। এখন
এখন কোনো প্রকারে, এইটুকু ফার্স্টে লিখব। নাও সামহাউ, এখন কোনো প্রকারে নাও সামহাউ। উত্তীর্ণ হওয়া পাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি বলেছি যে সেন্টেন্সে যদি গ্রুপ ভার্ব লেখো তার লেখার মানটা বাড়বে, তাই গেট থ্রু না করে আমি করেছি গেটিং থ্রু। পরীক্ষায় দ্য এক্সামিনেশন, গেটিং থ্রু দ্য এক্সামিনেশন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, গেটিং থ্রু দ্য এক্সামিনেশন হলো। এরপর হচ্ছে কি, এবং অর্থ উপার্জন, এইটাকে লিখতে হবে অ্যান্ড আর্নিং মানি, এবং অর্থ উপার্জন অ্যান্ড আর্নিং মানি, এইটুকু। এইবার যেটা লিখতে হবে, করিতে পারিলে শিক্ষিত বলিয়া গণ্য হয়, করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। এই জায়গাটাকে ট্যাকেল করাটা একটু খুব ডিফিকাল্ট ব্যাপার। এটাকে আমি একটু সাজানোর ব্যাপার আছে। কিভাবে একজনকে বলা হয় শিক্ষিত, এই রকমভাবে লিখতে হবে। আর্নিং মানি যেটা হলো সেটাকে আবার লিখছি, দেখো লেখার পর আমি আবার এক্সপ্লেন করছি। কিভাবে একজনকে বলা হয় শিক্ষিত, ইজ হাউ ওয়ান ক্যান বি কল্ড এডুকেটেড, ইজ হাউ ওয়ান ক্যান বি কল্ড এডুকেটেড, কিভাবে একজনকে বলা হয় শিক্ষিত। ঠিক আছে, তাহলে অ্যান্ড আর্নিং মানি ইজ হাউ ওয়ান ক্যান বি কল এডুকেটেড, এইভাবে তোমরা সেন্টেন্সটাকে সাজাও, দেখো শুনতে ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, এর পরিপ্রেক্ষিতে একটা সিম্পল সেন্টেন্স তোমরা অনেকেই লিখে থাকো, আই নো হাউ টু সুইম। আমি কিন্তু ওই ফরমেশনটাই এই জায়গাতে লিখতে ব্যবহার করেছি। আর্নিং মানি ইজ হাউ ওয়ান ক্যান বি কল এডুকেটেড, ওই ফর্মুলাটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুইমের জায়গায় এর পুরো জিনিসটাকে এনেছি, হাউ ওয়ান ক্যান এইসব লিখে সেট করেছি। তাকে একটা ছোটো জিনিসকে কীভাবে আমি বড়ো করলাম, দেখো সেন্টেন্স ফরমেশনটা দেখো, ভালো লাগলে ও, না হলে তোমরা এটাকে অন্যভাবেও লিখতে পারো, সোজা করে, সোজাভাবে অনেকভাবেই লেখা যায়। পরের বাক্যে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যে এখানে দেখো একটাই ভার্ব ব্যবহার করেছি, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ। নাও সামহাউ গেটিং থ্রু দ্য এক্সামিনেশন অ্যান্ড আর্নিং মানি ইজ হাউ ওয়ান ক্যান বি কল এডুকেটেড। কেন এখানে ইজ ব্যবহার করা হয়েছে একটু এক্সপ্লেন করে দিই। একটা বাংলা বাক্য শোনো, তোমার বন্ধু গুরু এবং পথ নির্দেশক এসেছেন। দেখো তোমার বন্ধু গুরু এবং পথ নির্দেশক এসেছেন, তাহলে এটা হওয়া উচিত ছিল ইয়োর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাভ কাম, কিন্তু হচ্ছে না, এখানে হচ্ছে ইয়োর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাজ কাম। কেন হচ্ছে, যে একই ব্যক্তি, তোমার বন্ধু যে তোমার গুরুতে পথ নির্দেশকও সে, ওই জন্য হ্যাজ ব্যবহার করেছে। তাই ওইখানে যে একজনের কথা বলা হচ্ছে সেটা সে পাসও করছে, আবার মানি রোজগারও করছে, টাকা রোজগার করছে, এই জন্য ইজ ভার্বটা ব্যবহার করা হয়েছে। বুঝাতে পারলাম? এবার নেক্সট বাক্যে যাচ্ছি। কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী বা অধ্যাপকগণের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইয়াছে। ঠিক আছে, এই বাক্যটা কাজেই, কাজেই জায়গায় সো ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি লিখেছি কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ বা পরিণামে। এবার হচ্ছে তার সাবজেক্টটা দিতে হবে সেন্টেন্সটার, জনক জননী বা অধ্যাপকগণ, এই যে সাবজেক্টটা, তাহলে জনক জননী পেরেন্টস অ্যান্ড, আচ্ছা অধ্যাপকগণের প্রফেসর আমি লিখিনি, আমি লিখেছি পেরেন্টস অ্যান্ড টিচার্স।
কেন আমার এটাই মনে হয়েছে। এবার ভার্বটা চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইয়াছি, এই জায়গাটাকে লিখতে হবে। লক্ষ্যস্থল স্থির করা হইয়াছে, ঠিক আছে। স্থির করা, আঁচ করা, অনুমান করা, এই যে লক্ষ্যস্থল স্থির করা যেটা হচ্ছে এম অ্যাট, একটা গ্রুপ ভাব ইউজ করতে পারো। এখানে একটা দেওয়া আছে দেখো, চরম লক্ষ্যস্থল সোল এম, আমি আসছি ওটাতে, ওটা তোমরা লিখতে পারো, অসুবিধা নেই কিছু। অনুমান করা, গেস ব্যবহার করা যেতে পারে, বা লক্ষ্যস্থল স্থির করা হচ্ছে এম অ্যাট, এটা মনে হচ্ছে আমার খুব ভালো হচ্ছে, গ্রুপ ভাব দিচ্ছি। তাহলে লিখতে হবে করা হইয়াছে, দাঁড়াইয়া সেটাকে ওরকমভাবে লিখলে হবে না, করা হইয়াছে। তাহলে লিখতে হবে লক্ষ্যস্থল বা লক্ষ্য স্থির করা হইয়াছে, চরম লক্ষ্যস্থল স্থির করা হইয়াছে, এটা যদি লেখা হয়। হ্যাভ অনলি এমড অ্যাট, অনলি সেই টাইপের অ্যাডভার্ব যেটা কে আর কি কোয়ালিফাই করতে চায় এমটাকে, চরম লক্ষ্যস্থল, তাই এমের আগে এটা বসেছে, ঠিক আছে। চরম লক্ষ্যস্থল স্থির করা হইয়াছে, হ্যাভ অনলি এমড অ্যাট। শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা, এবার এই জায়গাটা লিখতে হবে। এর একটা ইংরেজি দেওয়া আছে, ট্রু এডুকেশন অ্যাজ এ মিন অফ প্রডিউসিং ওয়েলথ, লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। আমি এটাকে লিখেছি একটা ব্যবহারিক উদ্দেশ্যে শিক্ষা দেওয়া। শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা মানে হচ্ছে একটা ব্যবহারিক উদ্দেশ্যে শিক্ষা দেওয়া। গিভিং এডুকেশন এ প্র্যাকটিক্যাল পারপাস, গিভিং এডুকেশন এ প্র্যাকটিক্যাল পারপাস। তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়ালো দেখো, consequently parents and teachers have only aimed at giving education a practical purpose। সেন্টেন্সের লেখা ধরন বা ধাঁচগুলো একটু খেয়াল করে নাও, ঠিক আছে। এর পরের সেন্টেন্সে যাচ্ছি। কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন, ঠিক আছে। কিন্তু লেখা হলো সাবজেক্টটা কী হচ্ছে, বিবেচক মাত্রই। এখানে একটা ইংরাজি দেওয়া আছে দেখো, এভরি সেন্সিবল ম্যান, এটা লিখতে পারো। বিবেচক মাত্রই, আমি এখানটায় করেছি একজন বিবেচক, এ সেন্সিবল ইন্ডিভিজুয়াল, এ সেন্সিবল ইন্ডিভিজুয়াল, একজন বিবেচক। এবার হচ্ছে কি ভার্ব, স্বীকার করিবেন, স্বীকার করিবেন, অ্যাডমিটস, থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাডমিটস, স্বীকার করিবেন। তারপর হচ্ছে কি ইহা যে ইহা প্রকৃত শিক্ষা নয়, স্বীকার করিবেন যে ইহা প্রকৃত শিক্ষা নয়, এটা লিখতে পারো দ্যাট ইট ইজ নট এ রিয়েল অর ট্রু এডুকেশন। খুব সোজা সাপটা, কিন্তু আমি এটাকে একটু কায়দা করে লিখেছি দেখো, ইট ইজ দ্যাট ইট ইজ নট এডুকেশন ইন দ্য ট্রু সেন্স। আচ্ছা একটা কথা বলি, দ্যাটটা দিতেও পারো নাও পারো, দ্যাটটাকে উজ্জ্বলকে অনেক সময় করতে পারো, ইট ইজ নট এডুকেশন ইন দ্য ট্রু সেন্স, এটা লিখলেও হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ইট ইজ নট এডুকেশন, এটা হয় না শিক্ষা, ইন দ্য ট্রু সেন্স, প্রকৃত অনুভূতিতে। দেখো লেখাটাকে আমি ওই লেখাটাকে একটুখানি ঘুরিয়ে করে দিলাম, লেখাটা শুনতে কতটা শ্রুতি মাধুর্য হলো দেখো, বোঝা গেল ব্যাপারটা কেমন লিখতে হবে। আচ্ছা লাস্ট সেন্টেন্সটা করার আগে একটা কথা বলি, অনেকেই আমাকে কমেন্ট করে জানাও স্যার এইটা লিখলে হবে, ওইটা লিখলে হবে, ঠিক আছে, এইটা লিখলে হবে, ওইটা লিখলে হবে, অনেকভাবেই লেখা যাবে। এই লেখাটা যথেষ্ট
হাই স্ট্যান্ডার্ড লেখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, বারবার ভিডিওটা দেখতে হবে, কেটে কেটে দেখলে হবে না, ঠিক আছে। এবার লাস্ট সেন্টেন্সটা দেখা যাক। মানুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। এখানে একটা ইংরেজি দেওয়া আছে, দেখো, ডেভেলপমেন্ট অফ ফাইনার কোয়ালিটিস। হৃদয়ে মানে সুপ্রবৃত্তির উন্মেষ, ডেভেলপমেন্ট অফ ফাইনার কোয়ালিটিস, ডেভেলপমেন্ট অফ ফাইনার কোয়ালিটিস, সুপ্রবৃত্তি উন্মেষ অফ হিউম্যান হার্ট, মানুষ্য হৃদয় করাই প্রকৃত শিক্ষা, ইজ দ্য ট্রু এডুকেশন। লিখে দিলে সেন্টেন্স কমপ্লিট। কিন্তু আমি এগুলোকে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে লিখি, তোমরা জানো সেটা, ওটা আমার স্বভাবের মধ্যে পড়ে গেছে লেখা। যারা দেখছো বা সেন্টেন্স ফাউন্ডেশন দেখছো, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো, ফার্স্ট ইংরেজিটা বলছি, তার বাংলাটা তারপর ব্যাখ্যা করছি। ইট ইজ, ইহা হয়, ইন দ্য ফ্লাওয়ারিং অফ দ্য ফাইনার ইনস্টিংক্ট, সূক্ষ্ম প্রবৃত্তির পুষ্পোদ্গমন, সূক্ষ্ম প্রবৃত্তির পুষ্পোদ্গম, ইন দ্য ফ্লাওয়ারিং অফ দ্য ফাইনার কোয়ালিটিস। কোথায়? মানুষ্য হৃদয়, অফ হিউম্যান হার্ট, যেটাতে প্রকৃত শিক্ষা রচিত হয়েছে। দ্যাট ট্রু এডুকেশন কনসিস্ট, যেটাতে প্রকৃত শিক্ষা রচিত হয়েছে বা যেটার মধ্যে প্রকৃত শিক্ষা আছে। বোঝাতে পারছি ব্যাপারটা কী জিনিস হচ্ছে? তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে? ইট ইজ ইন দ্য ফ্লাওয়ারিং অফ দ্য ফাইনার ইনস্টিংক্ট অফ হিউম্যান হার্ট দ্যাট ট্রু এডুকেশন কনসিস্ট। থ্যাংক ইউ।